আমরা সবাই একটা লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করি। একেবারে ছেলেবেলার যাত্রার সাথে বড়বেলার যাত্রা বা লক্ষ্যের মিল থাকবে তা এমন কোনো কথা নেই। তবে মাঝে মাঝে নিজের লক্ষ্যকেও ছাড়িয়ে বা যা কিছু আমরা ভেবে রেখেছিলাম তার থেকেও ছাড়িয়ে নিজের জীবনে আরও ভালো কিছু আসে এবং নিজেকে ছাড়িয়ে যাবার এই যে একটি প্রতিযোগিতা অথবা নিজেকে ছাড়িয়ে যাবার যে একটা অনুধাবন, সেটাও আসলে চমৎকার। আর সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকের বিষয় বুঝতেই পেরেছেন, নিজেকে ছাড়িয়ে যাবার যে যাত্রাটা, সেটা নিয়ে আজ কথা বলবো। তিনজন আছেন আমাদের সাথে আজকে গল্প করতে। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন সাইমন সুলতানা এরলিন। তিনি একজন সঙ্গীত শিল্পী এবং একজন উদ্যোক্তা। অনেক অনেক স্বাগত জানাই। তার পাশে আছেন আনিসা আক্তার। তিনি একজন রন্ধনশিল্পী। স্বাগত নেক্সাস টেলিভিশনে। ধন্যবাদ আপু আপনাকে। এবং তার পাশে আছেন আঞ্জুমান আরা ঝুমা। তিনি সিনিয়র ম্যানেজার হিউম্যান রিসোর্সে আছেন। অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ। তিনজনকে পেয়ে ভীষণ ভালো লাগছে। তবে আমাদের দর্শক বন্ধুরা যারা আছেন তারা জানেন যে তারা আজকে আমাদের সাথে আড্ডা দিতেই পারবেন। সপ্তাহান্তের এই দিনটাতে আপনাদের জন্য লেডিস ক্লাব আসে শুক্রবার এবং শনিবার সন্ধ্যা 6টা থেকে 7টা, 1 ঘন্টার এই আড্ডায় আপনারাও জুমের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে জুমের আইডি এবং পাসওয়ার্ড, সেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। চলুন এখন শুরু থেকেই আমরা আসি যদি এলিন আপুর কাছে। এলিন আপুর সঙ্গীতের যাত্রাও শুনতে চাই এবং সঙ্গীতের সাথে সাথে উদ্যোক্তা জীবন একই সাথে কিভাবে আসলো সেই বিষয়টাও জানতে চাই। ধন্যবাদ অহনা। আমি ছোটবেলায় বড় হয়েছি পুরান ঢাকায়, গ্যান্ডারিয়াতে। তো সেখানে সংস্কৃতি চর্চা প্রচুর হতো। আপনারা জানেন যে পুরান ঢাকা কালচারালি খুব এনরিচড একটা জায়গা। একেবারে। তো আমি খেলাঘর করতে করতে বড় হয়েছি। প্রথমে ছিলাম খেলাঘরের বোন, পরবর্তীতে সংগঠক হয়েছি। আমার ভাইয়ের হাত ধরে যাওয়া, আমার সেজ ভাইয়ের হাত ধরে যাওয়া, তারপরে গান শেখাতে মানে আমার মায়ের খুব আগ্রহ ছিল নজরুলের গান। তো উনি নজরুল সাহিত্য, কবিতা, গান খুব পছন্দ করেন, এখনও করেন। তো মায়ের আগ্রহে গানে ঢোকা, গানের চর্চাতে আসা। দীর্ঘদিন চর্চা করেছি মুজিবুর রহমান স্যারের কাছে। উনি এখন গত 2 বছর ধরে। তো তারপরে মাঝখানে দীর্ঘদিন বিরতি ছিল একটু, ঘর সংসার করতে গিয়ে, বাচ্চাদের একটু বড় করতে গিয়ে। তারপর হাজব্যান্ডের উৎসাহে মিউজিক মাস্টার্স করেছি ইউডা থেকে। নজরুল ইনস্টিটিউটে বড় বড় বাংলাদেশের সঙ্গীতজ্ঞদের কাছে এখনও রেয়াজ করছি, তালিম নিচ্ছি। ইয়াকুব আলী খান, সালাউদ্দিন স্যার, লিনা তাপসী ম্যাম, ফেরদৌসারা ম্যাম, আর কার কথা বলবো, সবাই আছেন। সবাই আমার গুরু, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আমি এখনো চর্চা করে যাচ্ছি। আমি এখনো শেখারই জার্নিটা শেষ নেই এর কোনো, তাই না? যতই শিখছেন আরো শিখতে ইচ্ছে করছে। এখনো শিশু এক্ষেত্রে। বাহ, কি চমৎকার। এবং এত নামী এবং গুণী মানুষদের কথা বললেন, তাদের কাছে থাকা, তাদের সান্নিধ্যে থাকা, এটা আসলে অন্যরকম অনুভূতি। একেবারে অন্যরকম একটা অনুভূতি, আর কিছুই লাগে না। গান শেখার পাশাপাশি এক একজন এত উচ্চমানের মানুষ, আসলে কি বলবো। একদমই তাই। গানের সাথে সাথে জীবন নিয়েও নানান আলাপ হয়ে যায়, সেটাও আমরা শুনবো আজকের আড্ডায়। সামনে এগোতে এগোতে আনিসা আক্তার আপুর কাছে আসতে চাই। রান্নার জার্নি শুনতে চাই। দেখা যায় কি ছেলেবেলা থেকে আমরা মনে করি রান্না হয়তো সব থেকে কঠিন ব্যাপার, কিন্তু রান্না কি আপনার কাছে ছেলেবেলায় এসেছিল নাকি বড়বেলায় কোনো একটা পরিস্থিতিতে এসে রান্না শিখতে শিখতে রন্ধনশিল্পী হয়েছেন? রান্নাটা মূলত আমার বিয়ের পরের থেকেই শুরু হয়েছে, কিন্তু আজকের যে বিষয়টা আছে নিজেকে ছাড়িয়ে, আমি একদমই সেটার সাথে নিজেকে কানেক্ট করতে পারছি। আমার বিয়ের পরের থেকে যে রান্নাটা শুরু হয়েছে, তখন সিদ্দিকা কবির আপার প্রোগ্রামগুলো হতো, সেগুলো দেখতাম। তারপরে পেপারের থেকে রেসিপিগুলো কালেক্ট করতাম এবং সেগুলো বাসায় ট্রাই করতাম। তো করতে করতে নিজের প্রতি একটা ভালো লাগা তৈরি হয় কাজটার প্রতি, এবং তারপরেই সেটা থেকে আমি ম্যাগাজিনে কাজ করা শুরু করি। এবং শুরু করার পর আমার মনে হলো এটা একটু শেখা দরকার, কিছু প্রশিক্ষণ দরকার আমার। তো সেটার উপরে কিছু কোর্স করলাম আমি। কোর্সগুলো কমপ্লিট করার পরে নিজের মেধাটাকে যাচাই করার জন্য আমি কিছু কম্পিটিশনে অ্যাটেন্ড করি এবং সেখান থেকে আমি ইন্টারন্যাশনাল পোল্ট্রি কুকিং কন্টেস্টে সেরা 5-এ ছিলাম, টপ 5 হই সেখানে। তারপর থেকে আমার পত্রিকা এবং ম্যাগাজিনে কাজ করা শুরু, এবং টিভি শো তো আছেই, কুকিং শোগুলো করে থাকি। আর এখন আমি ইন্ডিয়াতেও কাজ করছি, সেখানের কিছু ম্যাগাজিনেও আমার রেসিপি যায়।
আর বাংলাদেশের যে পত্রিকাগুলো আছে, সিজনাল যে খাবারগুলো আমাদের বাংলাদেশের, সেই খাবার নিয়ে আমি কাজ করি। এভাবেই চলছে। বাহ, তাহলে তো ব্যস্ত একটা জীবন আপনার যাচ্ছে। হ্যাঁ। এবং রান্না যারা করতে পারেন তাদের প্রতি আমার একটা আলাদা রকমের আকর্ষণ বলতে পারি কাজ করে, কারণ রান্না আমার কাছে ভীষণ কঠিন লাগে এবং যারা রান্না করতে পারেন তাদেরকে আমার ভীষণ ট্যালেন্টেড মনে হয়। আরও শুনবো আপনার এই যাত্রা। ঝুমা আপুর কাছে আসতে চাই, জানতে চাই যে হিউম্যান রিসোর্স, এই যে যখনই হিউম্যান রিসোর্সের কেউ একজন আসেন আমি ভাবি যে খুব কঠিন তাদের জীবন এবং তারা মানুষ হিসেবেও ভীষণ কঠিন কিনা, কিন্তু আপুকে দেখে ভীষণ মিষ্টি লাগছে। তো কেন HR-এ আসা এবং সাথে এই যাত্রাটা কেমন যাচ্ছে সেটা একটু শুনতে চাই। আসলে এই যাত্রায় আমার হুট করে আসা না। আমি আসলে ক্লদিয়ান টেক্সটাইল থেকে পড়াশোনা করেছিলাম। তো তখন যখন পড়াশোনা করে আমি ওই প্রফেশনে 2 বছর জবও করেছি। তো ওই প্রফেশনে জব করতে গিয়ে আমি দেখলাম যে আমাকে রোবট হয়ে শুধুমাত্র ওই লাইনেই কাজ করতে হবে, ওই ট্র্যাকে যদি আমি কাজ করতে চাই। দেখা গেল আমার উইকলি হলিডে ফ্রাইডে হচ্ছে না। তো ওই দিনটাতে আমি যখন অফিসে থাকতাম, আমি আমার ফ্যামিলির বিভিন্ন প্রোগ্রাম এগুলো আমি মিস করতাম। তো তখন দেখলাম যে না, আমার এটা তো আমার দ্বারা হবে না। আমি তো আবার এদিকে আমার সাংসারিক তো মনটাও পড়ে থাকতো ঘরে। তো তখন আমার বিয়ে হয়নি। তখন ভাবলাম যে এটা এখনই আমার চেঞ্জ করতে হবে। বিয়ের আগে থেকেই সাংসারিক, এই যে দ্যাটস আ নিউ আমরা আজকে শুনলাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম না কিভাবে একটু ট্র্যাকটা চেঞ্জ করা যায়। তো আমি একটা ভালো দেশের নাম করা একটা কোম্পানিতে আমি ওখানে এই হিউম্যান রিসোর্স অ্যাডমিন অ্যান্ড HR-এর একটা জুনিয়র পজিশনে জয়েন করে ফেলি। তো জয়েন করার পরে তখন মনে হলো যে না, এখান থেকে আমার আরও কিছু জানা লাগবে। তখন আমি ওই ট্র্যাকে হিউম্যান রিসোর্সের উপরে পড়াশোনা করলাম, মাস্টার্স MBA করলাম, তারপর আমি PGD করলাম, করে আমি ওই ট্র্যাকটাকেই এখন পর্যন্ত আমি রান করছি। এখন বর্তমানে একটা রিনাউড কোম্পানিতেই আছি আমি সিনিয়র ম্যানেজার HR হিসেবে। তো এই যাত্রায় আসার আর একটা মূল লক্ষ্য হলো যে এখানে আসতে গিয়ে আমি দেখেছি নতুন নতুন অনেক মানুষকে জানা যায়। যখন আমি রিক্রুটমেন্ট করি মূলত ক্ষেত্রে ওই জায়গাটায়, তো দেখা যায় যে নিত্য নতুন আমার কিছু না কিছু নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে। একদম মানে নিচু স্তর থেকে উপর লেভেল পর্যন্ত অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়। তো ওই জায়গাটা আমার খুব মানে ভালো লাগে। আমি ওই জায়গাটা খুব এনজয় করি যে প্রতিদিনই কিছু না কিছু নতুন মানুষকে আমি জানতে পারতেছি, চিনতে পারতেছি। আর সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষের মানে মেন্টালিটিটাও আমি দেখা যায় যে কিছু কিছু বুঝে যায় অ্যাডভান্স, যে না এটা এরকম হতে পারে। এবং এই যে হিউম্যান রিসোর্সের দায়িত্বটা পালন করাও কিন্তু আসলে মানুষকে বোঝাও তার প্রথম টাস্ক আমার মনে হয়। কারণ যখন আপনি এভাবে ডিল করবেন সবার সাথে, এভরিবডি ইজ কামিং উইথ দেয়ার কমপ্লেইনস এন্ড প্রবলেমস এন্ড সবকিছু যখন আপনার কাছে আসে, প্রথমে আপনার দায়িত্বই থাকে যে তাদেরকে বোঝা এবং তাদের কিভাবে এক একজনকে একভাবে ডিল করতে হয়। আপু যেমন বললেন যে হ্যাঁ হিউম্যান, আমাকে দেখে মনে হয় মানে আপনার কাছে মনে হয় যে খুব HR-এর লোকজন হার্ড হয়। হ্যাঁ, এটা অনেকেই ভাবে হার্ড হয়, ঠিক আছে, বাট আমি আসলে মানে আপনার ব্যক্তিত্ব উল্টো আমি দেখেছি। হ্যাঁ, ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে হার্ড হতে হয়। এটা আসলে মানে প্রফেশনটাই এরকম, কিছুটা ক্ষেত্রে হার্ড হতে হয়, কাজের প্রতি দায়িত্বশীলতা থেকেও হতে হয় আসলে। সেই জার্নিও শুনবো। তবে শুরুতেই যেহেতু এত গুণী মানুষের সান্নিধ্যে সঙ্গীত শেখা একজন সঙ্গীত শিল্পী আমরা কাছে পেয়েছি, শুরুতেই আর কোনো কথা না শুনে আপনি একটা গান দিয়ে শুরু করতে পারি কিনা আজকের দিনটা? নিশ্চয়ই। আমি আসলে প্রথমেই একটা কথা বলে নেই, আমি দেশের গানের প্রতি খুব বেশি ফ্যাসিনেটেড ছিলাম। আমার দেশের গান সবসময় ভালো লাগে। তো শাহনাজ রহমতুল্লাহর গান দিয়ে শুরু করতে চাই। জি জি, এটা আমরা অবশ্যই। জানি উনি খুবই গুণী একজন মানুষ। তো তার গাওয়া একটা বিখ্যাত গানের কিছু অংশ আমি শোনাচ্ছি। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। পিদিম জ্বালা সাঝের বেলা,
শন বাঁধানো ঘাটে গল্প কথার পানসি ভিড়ে রূপ কাহিনীর বাটে মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। বাহ, চমৎকার চমৎকার। গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটা গান, এবং কি সুন্দর কিছু গান দেখা যায় যে কখনোই এসব গানের আবেদন ফোরাবে না। এবং আরেকটা বিষয় যেটা থাকে সেটা হলো দেশের গান আমরা সব সময় ওই সময়গুলোতে বেশি শুনি যে এই সময় আমাদের যে কোনো দেশীয় উপলক্ষ থাকে, কিন্তু দেশের গান আসলে যে সার্বজনীন সার্বক্ষণিক এবং সব সময়ই দেখা যায় যে একদম শেকড়কে খুঁজে পেতে সাহায্য করে, তাই না? আসছে পয়লা বৈশাখ দেশের জন্যই তো, দেশের এই পয়লা বৈশাখ কেন, পয়লা বৈশাখ যে তো কোনো উপলক্ষে তো আছেই। পয়লা বৈশাখ হচ্ছে আমাদের বাংলাদেশের একটা অন্যতম প্রধান উৎসব, সেখানে দেশের গান থাকবে না সেটা চিন্তা করেই কিন্তু মাথায় ঘোরে যে দেশের গানগুলা, এবং আমাদের বেশ কিছু আমাদের গর্ব বেশ কিছু গান আছে দেশের গান, সুন্দর সুন্দর। একেবারে সংস্কৃতি যেমন করে আমাদের পৃথিবীর সাথে আমাদের একটা মেলবন্ধন করে দেয়, এবং সংস্কৃতি ছাড়া আসলে আমার মনে হয় যে বাংলাদেশ এবং বাঙালি আমরা নই, কারণ এই যে সংস্কৃতির এই অঙ্গনটার কারণে আমাদের দেশ, আমি বলবো যে নতুন ভাষা, আমাদের নিজস্ব ভাষা পেয়েছে এবং সাথে স্বাধীনতা অর্জন করেছে, এবং তারপরে এই যে 12 মাসে 13 পার্বণ এরকম একটা ব্যাপার, তো সেটাও আসলে আমার মনে হয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। আসতে চাই রাধুনির কাছে, রাধুনির কাছে এসে জানতে চাই যে ছোটবেলায় মায়ের সাথে, মায়ের রান্না বান্নার সাথে কেমন সংযোগ ছিল, এবং ছেলেবেলায় কখনো মনে হয়েছিল যে রান্না আসলে আমার জীবনে এভাবে আসবে, নাকি মা রান্না করে যেতে দিত না? সেই স্মৃতিগুলো একটু ছোট করে শুনতে চাই। ছোটবেলায় মা তো যেতে দিত না, আমি যেহেতু ছোট মেয়ে খুবই আদরের, চুলার কাছে যাব বা আগুন নিয়ে কাজ করব, আগুনের কাছে যাব, এগুলো তো কেউ কখনো হয়তো স্বপ্নেও ভাবেনি। আর মা ঠিক যেতেও দিত না, কিন্তু মা যখন বাড়িতে থাকতো না ঠিক তখন চুপি চুপি কিছু করার চেষ্টা করতাম, নিজের মতো করে কিছু ছোট, মানে খুব সহজে যে ধরনের পিঠাগুলো তৈরি করা যায় ওই ধরনের পিঠা একটু বানালাম, হয়তো খুবই খারাপই হতো, তারপর ট্রাই করতাম তখন ছোটবেলা থেকে। আবার হচ্ছে আমরা যখন ছুটি থাকতো স্কুলের, তখন হচ্ছে সবাই মিলে খাবারের আয়োজন, সেখানে রান্নার দায়িত্বটা আমিই করতাম, ভালো লাগতো। হ্যাঁ, এভাবে করে আর কি। এটা খুব ভালো যে আপনি দায়িত্বটা নিতেন। আমি এখনো কিন্তু ওই যে কোরবানির সময় যে সবাই মাংস বাছাবাছি করে, এখনো আমার হাত দিতে সেই একটা অসুবিধা বোধ হয়, এবং ছোটবেলায় যখন বনভোজন হতো আমি বলতাম তোমরা করো, আমি কাটাকাটির দায়িত্বটা নিচ্ছি, বাট রান্না বান্না আমার দ্বারা যে টপিক সেটা হয়ে যাবে, হয়ে যাবে না, নিজেকে ছাড়িয়ে যেতে হবে। আজকে আপনাদের কাছ থেকে এই যে অনুপ্রেরণা নিয়ে আমি আজকে নিজেকে ছাড়িয়ে গিয়ে বাসায় গিয়ে মাংস ধরে রান্না করে ফেলবো। নিজেকে আসলে প্রতিটা নারীরই উচিত প্রতিদিন নিজেকে কিছুটা কিছুটা উন্নত করা। হ্যাঁ, কিভাবে নিজেকে আরেকটু শেখা যায়, শেখার তো কোনো কিছুই শেষ নেই, যতই শেখা যায়, যত বয়স বাড়ে ততই মানুষের শেখার পরিধি আরো বাড়ে। এবং আপনার মতো কিন্তু আমি এখন বিয়ের পরে হালকা একটু রান্না বান্না শুরু করেছি, এখনো মাংস ধরাধরিতে আমি অতটা কমফোর্টেবল না হলেও আমি এখন মানে আমাকে একটু প্রসেস করে দিলে, বা আমি ওই যে দোকান থেকে প্রসেস করা মাংস এনে তারপর রান্না বান্না করতে পারছি, তো শুরু হয়েছে। আজকে কথা বলে আরো ছাড়িয়ে গিয়ে আমরা শিল্পী হওয়াটা অনেক বড় চাপের আপা, কারণ কি এখন যেখানেই যাই, ফ্যামিলি প্রোগ্রাম হোক বা যেটাই হোক, চাপ দায়িত্ব পড়ে। হ্যাঁ, আমার কাছ থেকে তো অনেক বেশি তারা এই বিষয়ে এই আলাপটায় আসবো, আপার কাছেও আসবো, তবে একটা বিরতির সময় হয়ে গেছে। অবশ্যই আমাদের যে বন্ধুরা আছেন তারা জুমের আইডি পাসওয়ার্ড দেখে চলে আসবেন। একটি ছোট্ট বিরতির পরে আবারও দেখা হচ্ছে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন লেডিস ক্লাবে আমাদের সাথে আড্ডা দেবার জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে যুক্ত হবেন। অনেক পুরন বন্ধুরা অনেক বছর ধরে আমাদের সাথে আড্ডা দিচ্ছেন, আমাদের সাথে অলমোস্ট 1500-এর কাছাকাছি এরকম এপিসোড, যদি এক্স্যাক্ট বলি 1374তম এপিসোড পর্যন্ত অনেক মানুষ একদম শুরু থেকে এখন পর্যন্ত আছেন। কিন্তু অনেক নতুন বন্ধুরা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমি কি যাবো নাকি যাবো না, তাদেরকেও অভয় দিয়ে বলতে চাই যে আপনারা
অবশ্যই আসবেন, আমাদের সাথে আড্ডা দেবেন। নতুন বন্ধুদেরকে আমরা প্রাণ ভরে স্বাগত জানাতে চাই। এই পর্যায়ে আনিসা আপুর কাছে এসে কথা বলছিলাম যে কিভাবে যেন যিনি রান্না পারেন তার উপর পৃথিবীর সব দায়িত্ব বর্তায়, তো সেই সময় কেমন স্ট্রেস লাগে। এবং মাঝে মাঝে এমন হয় কিনা যে আমি আসলে 10 জনের জন্য রান্না জানতাম, কিন্তু আজ আমাকে 50 জনের জন্য করতে হবে, সেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার এরকম একটা অভিজ্ঞতা যদি শুনি। না, যখন রান্নার আপনি যখন নিজেকে রন্ধনশিল্পী যখন নামটা পরিচিত হয়ে যায়, তখন ওইটা ফ্যামিলির থেকেও চাপটা বেশি থাকে নিজের উপরে, আর বাহিরের বা অতিথিরা যারা আসে তাদের কাছ থেকেও মানে তারা চায় আমার কাছ থেকে একটু বাড়তি কিছু। সে রন্ধনশিল্পী, তার আইটেমটাও হবে একটু অন্যরকম। হ্যাঁ, ডেকোরেশন সুন্দর হ্যাঁ, হতে হবে, পরিবেশনটা পরিবেশন হবে, টেস্ট আলাদা হতে হ্যাঁ। হবে, কিন্তু মানে আমরা সাধারণ রান্না- কিছু হবে না। আমরা রান্না নিয়ে এত কাজ করি, একটা রান্নাকে ফুটিয়ে তোলা, একটা খাবারকে সুন্দর করে তোলা, সেই যখন সেই খাবারের ছবিটা সুন্দর আসবে, সেটা দেখে আরেকজনে ওই রেসিপিটা করতে আগ্রহী হবে। এটা আসলেই কিন্তু খুব কঠিন, এবং সেটা আগুন নিয়ে কাজ করা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অনেক কঠিন একটা বিষয়। এবং কিন্তু রান্না দেখলে- তো একদম আমার কাছে মনে হয় যে রসায়ন, মানে অল অ্যাবাউট কেমিস্ট্রি। হ্যাঁ, সো হ্যাঁ। কোনটার সাথে কি যাবে এবং কোনটার কোনটা সাথে কি দিলে, কতটুকু হ্যাঁ। সেদ্ধ হবে। হ্যাঁ, এটাই তো, আমরা এত কাজ করি তো কাজের মাঝে মাঝে তো কিছু ভুল হয়েই যায়। হ্যাঁ, অনেক হ্যাঁ। মানুষের যখন আমরা তো প্রিপারেশন মানুষ। থাকে, দেখা যায় আমার কাছ থেকে অনেক ভালোটা চাচ্ছে, তখন কিনা পোলাওটাই নষ্ট হয়ে গেল। হতেই কিনা পারে, একটু মানে নরম সবচেয়ে হয়ে যেতে সাধারণ পারে। জিনিসটা সব থেকে বেশি হ্যাঁ, বেয়ারা হ্যাঁ। আচরণ করে, এরকম এমনটা হয় না? হ্যাঁ, এরকম কাজের মাঝে এরকম হয়। কিন্তু আমি প্রফেশন ভাবে যেটা করি সেটা চেষ্টা করি শতভাগ বাহ, নিজে থেকে চমৎকার দেওয়ার জন্য। চমৎকার। ঝুমা আপুর তো সংসারী মন, রান্না বান্নায় কেমন সময় দেওয়া হয় এখন? আমি রান্না বান্না করতেও কিন্তু পছন্দ করি। আমার আপনাকে ঠিক দেখে আছে। মনে হচ্ছে আপনি রাঁধুনি আছেন। আমি কিন্তু মানে একাধারে কর্মজীবী মহিলাও বলতে পারেন। রান্না বান্না নিয়েও আমার অনেক শখ। আমি আবার এই ফাঁকে ফাঁকে বিভিন্ন রান্নার কোর্সগুলো করার চেষ্টা করি, বাহ, ইউটিউব দেখে বিভিন্ন ধরনের রান্না প্র্যাকটিস করি। ঠিক আছে, এটাও আমার একটা শখ, রান্না একটা শখ আমার কাছে। 40 জন 50 জন হুট করে যদি কেউ আসে, রান্না অ্যারেঞ্জ করা আমার জন্য কোনো ব্যাপার না। দেখা যাচ্ছে আমার অনেক সময় অনেক কিছু গেস্ট থাকে যে হুট করে চলে আসে, তো সেই সময় আমি দেখেছি অনেকে খুব আপসেট হয়ে যায়, কি আসলো, কি আনবো, মানে এটা কিনে আনি ওটা কিনে আনি। কিন্তু আমি কখনো কেনা নাস্তা দেওয়াতে প্রেফার করি না। আমি চেষ্টা করি যে না, আমি নিজের হাতে বানানো কিছু দিব, হয়তো বা আমার কিছু ব্যাকআপ থাকে যে হুট করে কেউ আসলে আমি সেটাকে কিভাবে প্রেজেন্ট করব। তো রান্নার ক্ষেত্রে আমার মানে সেই টেকনিকটা আমি ফলো করি আর কি। আমারও মেহমান ভীষণ পছন্দ, বাসায় কেউ আসলে আমার খুব ভালো লাগে, জি। এবং না আসলে আমার খারাপ লাগে। কেউ আমারও যখন ওই যে হুট করে ফোন দিয়ে বলে না যে এই আসছি তোমার বাসায়, আমার শুনতেই ভালো লাগে। এটা আমার কখনো প্রেশার মনে হয় না, এটা আমি আমার যতই কথা ব্যস্ত যে থাকি না যারা কেন। মানে গেস্ট যারা আপন, তাদের তো অত পারমিশনের কিছু নেই, হুট করে আসবে, হুট করে আসতেই পারে। ঠিক আছে, তো তাদেরকে আপ্যায়ন, যেহেতু নিজের লোক হলে যেভাবে হোক আমি নিজেভাবে রান্না করে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি আর কি। বাহ, চমৎকার। তাহলে কিছু কিছু রেসিপি শিখবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। অবশ্যই। এলিন আপুর কাছে জানতে চাই যে গান আর সাথে অন্যান্য শখ এবং অবসর সময় নিজেকে সময় দেবার বিষয়টা একটু জানতে চাই, যে যখন আপনি সাধনার মতো কিছু কাজ করেন, যেমন আপনি উদ্যোক্তা জীবনেও আছেন, সাথে আবার গানটা কিন্তু নিজের সাধনার মতো, তো দুটো কাজে সময় দেওয়ার ব্যালেন্সটা কিভাবে হয়, সাথে নিজের জন্য একটা আলাদা সময় আছে কিনা? সেইটাই বলছিলাম, আজকের পর্বটার সাথে আমার সাথে অনেক কিছুতেই মেলে। আমার মনে হয় অনেক বেশিরভাগ মেয়েদের সাথে মেলে। যেমন এই আপুটা বলছিলেন উনি একটা সাবজেক্টে পড়াশোনা করে আরেক সাবজেক্টে চলে আসেন। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি থেকে পাশ করেছি। পাস করার সাথে সাথে আমি একটা কর্পোরেটে জব পেয়ে যাই। তো সেখানে আমি 8 বছর কাজ করি, করতে করতে আমি MBA করি। হ্যাঁ, MBA করি যে কাজে লাগবে, কারণ যেহেতু আমি মার্কেটিংয়ে MBA করি। তো একটা পর্যায়ে গিয়ে ফ্যামিলির জন্য চাকরিটা যখন আমি বাদ দিই, তখন বাচ্চাদের লালন পালন করতে গিয়ে রান্নাবান্না যা হয় আর কি। তো পরে করোনার আগে আমি MUs করি ইউডা থেকে, আমার হাজব্যান্ডের উৎসাহে, যে তুমি তোমার বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, তুমি এটা করলে ওরা উৎসাহ পাবে। মেয়েরাও তখন খুব সাপোর্ট দিত, গান বাজনা করতাম। তাহলে কি হলো, আমার 3টা মাস্টার্স হলো। ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন যে আমি কি করব, চাকরি করব নাকি উদ্যোক্তা হবো না গান করব? সেটাই এখন আমি বলছি যে আমার ভাবি করোনাকালীন সময় থেকে খুব ভালো উদ্যোক্তা, রান্নাবান্না, সে খুব ভালো রান্না করে। বড় আমি নিয়ে কিনে খেতাম ওর কাছ থেকে, কাউকে গিফট করতে হলে ওর কাছ থেকে কিনে নিয়ে যেতাম। হ্যাঁ, দেন কিছুদিন আগে আমার কিছু বন্ধু বান্ধব কর্পোরেট লেভেলে আছে, কেউ হাইকোর্টে আছে, ভালো ভালো পজিশনে আছে, তো ওরা আমাকে উৎসাহ দিল
যে তুমি বসে আছো গানটা করছো ঠিক আছে করো, ভালো কথা, পাশাপাশি এটাও করো না, তোমার রান্না তো ভালোই। তো কি করলাম, আমি রান্নাটা শুরু করলাম, কোনো পেজ খুলিনি। কিন্তু যেটা হয় কারো কর্পোরেট বন্ধুদের কি হয়, কিছু কিছু গেট টুগেদার থাকে, কিংবা কলিগদের খাওয়াতে হয়, ফ্রেন্ড কিংবা বাসায় বাচ্চাদের জন্য স্টকে রাখতে হয়, তখন আমার কাজ পড়লো তাদেরকে ওইটা সাপ্লাই দেওয়া। আচ্ছা, সেটা আমি চিকেন চাপ দিয়ে শুরু করলাম। আমার এক বন্ধু, সে আমাকে চাপওয়ালি নাম দিয়ে দিল। হ্যাঁ, বাহ, এটা তো আপনার একটা পটেনশিয়াল বিজনেস আইডিয়াও। চাপ, আমি চিকেন নিয়ে কাজ করতাম। এখনকার বাচ্চারা চিকেন পছন্দ করে, তো আমার বাচ্চারা বলে মা বাইরে চাপ, এখন বাইরে খাবার ভালো লাগে না, তোমারটাই ভালো লাগে। এইভাবে করতে গিয়ে আমার টুকটাক উদ্যোক্তা জীবনের শুরু। আমি টুকটাক এদিক ওদিক যাই, যেমন পরশুদিনও একটা বন্ধু ফোন দিয়েছিল আমাদের সামনে পয়লা বৈশাখের একটা প্রোগ্রাম, একটা ছোটোখাটো মেলা হবে, বলছে বন্ধু তুমি অনেকদিন কিছু করো না, তুমি এবার মেলাতে স্টল না। তো এদিকে আমি এবার সাংস্কৃতিক জগতে যুক্ত, গান বাজনা করবো নাকি মেলা করব। হ্যাঁ, তো যাই হোক, দুটোই দুটোই অনেক সময় দেওয়ার ব্যাপার। আমার এখন যেটা বললাম যে আমি একটা, তারপরে মিউজিক করলাম, মাস্টার্স করলাম, 2টা মাস্টার্স, MBA করলাম। তো আপনি এখন যেটা বলবেন যে আমি এখন সব দিকেই আছি, যেখানে ডাকবেন সেখানে হাই বলে ঢুকে যাই। এটা যেমন মেয়েরা করে পারে, মেয়েরা খুব আপনি যেমন সহজ করে পারছেন। বললেন, যেমন করে খুব সহজ করে বললেন, আমি জানি যে অতখানি সহজ আসলে করতে গিয়ে লাগে না, তবে বলতে গেলে হয়তো নিজের আগের এক্সপিরিয়েন্স দিয়ে ভাবা যায় যে আমি ভেবেছিলাম আমি পারবো না, কিন্তু কিভাবে যেন আমি পেরে যাই। তাই বিশ্বাস না? করেন আমি রান্না একেবারেই পারতাম না। আমি সেটাই বলছিলাম আজকে যে ইলিশ মাছ, ইলিশ পোলাও রান্না করার জন্য বিয়ের পর একদিন কলিগদের খাওয়াবো, রান্না করে নিয়ে গেলাম আদা রসুন দিয়ে। তো ইলিশের সাথে আদা রসুন যায় না, এটা আমি জানতাম না। তো ওনাকে বলছিলাম আজকে গল্পটা, তো সেইটাই বললাম যে আমি এখন ইলিশ পোলাও রান্না করি, ইলিশ মাছ কাটতে পারি, অনেক কিছুই করতে পারি, গানও গাই, হাতটা ধুয়ে সুন্দর করে গানও গাই, হারমোনিয়াম বাজায়। সো লাইফটা মেয়েদের আসলে এরকম, মেয়েদের জীবনটাই আসলে এমন। জীবনটা এরকম, তাই না, যে পরিস্থিতিতে পড়লে আবার শিখেই যাওয়া যায়। শিখে আসলে যাওয়া নিজেকে যায়। আমি মেয়েদেরকে, মানিয়ে আমার নেওয়া মেয়েদেরকে, উচিত। আমার 2 মেয়ে যেমন বলি যে রান্না বান্না করো টুকটাক, কিন্তু কিছু করো, এক্সেস করার দরকার নেই, অটো হয়ে যাবে। আমার মা ছোটবেলা থেকেই বলতেন যে পড়াশোনাটা শিখলে যখন তুমি লজিক্যাল হয়ে যাবে, মানে তুমি যদি জানো যে ইনস্ট্রাকশন কিভাবে ফলো করতে হয়, সেটা পড়াশোনার সাথে আসবে, এবং একেবারে। পড়াশোনাটা ঠিকভাবে করলে তারপরে যে কোনো কাজ করতে গেলেই ওই ইনস্ট্রাকশন ফলো করে করে অটো হয়ে যাবে। অটো হয়ে তো যাবে। এই জন্যই আমি কখনো এর আগে রান্না করিনি, কিন্তু হুট করে যখন আমার খুব শখ হয়েছে, আমার বাড়িতে কেউ আমাকে বলে না কিছু রান্না করতে, কিন্তু আমার মনে হয় যে সবাই রান্না একটু করে, খাওয়াই, আমি একটু করে খাওয়াই খাওয়াই। সবাইকে। তো তখন যখন আমি করি আমি খুব ওয়ারিড থাকি যে কি হবে না হবে, কিন্তু দেখি যে আমি খেয়ে দেখেছি সারপ্রাইজিংলি ভালো হয়েছে, তখন আমি বুঝলাম যে আম্মার কথাটা আসলে ঠিক ছিল, কারণ আসলেই তাই। ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে আসলেই এবং তাই। তারপরে বাকিটা হাতে চলে আসবে, হয়তো এরকম একজন একটা মা, বিষয়। একজন নারী, সে ঘরে কত ভাবে আছে দেখেন, কখনো সে টিচার, কখনো সে নার্স, কখনো সে পুষ্টিবিদ। হ্যাঁ, একজন মা কত ভঙ্গিতে থাকে, একটা নারীর কত ভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়। হ্যাঁ, একদম। সংসার জীবনে যখন মেয়েরা ঢুকে যায়, তারপর তার বাহিরের কাজ এবং সংসার দুটো মেনটেন করে চলা, আসলে নারীর মনে হয় 10 হাত নিয়েই আল্লাহ ওভাবে মনে হয় নারীকে, অদৃশ্য 10 হাত হ্যাঁ, 10 আছে। হাতের শক্তি নিয়েই নারীকে আসলে পাঠিয়েছেন। পাঠিয়েছেন, এবং অনেকে ভাবেন যে হ্যাঁ। এটা আসলে আমাদের উপর প্রেশার কিনা, বা অনেকে হয়তো 10টা কাজ করতে জানেন না, তারা ভাবেন যে এটা আসলে মেয়েদের প্রতি আনফেয়ার। বাট আমি বলতে চাই যে এটা প্রেশার নেওয়ারও কিছু নেই, কিন্তু পারলে করে ফেলাও যায়, কারণ হ্যাঁ। উই আর মাল্টিটাস্কার্স। ছেলেদের মধ্যে একেবারে। মাল্টিটাস্কিং কোয়ালিটিটা অত বেশি নেই, এটা আমি মেয়েদের বেশি। ডিফারেন্সিয়েট মেয়েরা করতে পারি, ধৈর্যশীল, এটা মেয়েরা ধৈর্যশীল। বিশেষত্ব যেরকম হ্যাঁ, যে ছেলেরা স্ট্রঙ্গার হয় মেয়েদের থেকে, কিন্তু মেয়েদের আবার মাল্টিটাস্কিং ক্যাপাসিটিটা বেশি হয়, হ্যাঁ, বেশি। সো এরকম। তো Right, সেই ক্ষেত্রে right. আমরা একসাথে 5 কাজ করতে পারি। একেবারে তাই, তো একেবারে। সেটা অবশ্যই। এদিকে আমাদের দর্শক বন্ধু যারাই আছেন না কেন, তারা তো আমাদেরকে দেখছেন, শুনছেন, আমি জানি যুক্ত হতে ইচ্ছে করছে। স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আপনারা চলে আসতে পারেন। এটা ছাড়াও আমাদের এই আয়োজন আপনার টেলিভিশনে তো আছেই, এটা ছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে এসে আমাদের এই আয়োজন দেখতে পারেন। নেক্সাস লাইফস্টাইল এবং নেক্সাস টেলিভিশন দুটো পেজেই আমরা একই সাথে লাইভ আছি, আপনারা সেখানে এসে মন্তব্য করতে পারেন নারী পুরুষ নির্বিশেষে। তবে আমাদের সাথে জুমে যুক্ত হবেন শুধু নারী বন্ধুরা, বিকজ ইটস লেডিস ক্লাব। সো লেডিস ক্লাবে আসলে আসলে মেয়েদের সাথে গল্প হয়, যেমন এই যে মাই লেডিজ আর হিয়ার, একজন ফুল পরে এসেছে, যে ফুল পরে এসেছে তাকে অগ্রাধিকার দিলাম। সামান্তার কাছে আসছি, সামান্তার কাছে এসে জানতে চাই যে নিজেকে ছাড়িয়ে যাবার তোমার কোনো গল্প আছে কিনা সামান্তা? আজকে আমাদের বিষয় হলো নিজেকে ছাড়িয়ে, তাই জানতে চাই তুমি নিজেকে ছাড়িয়ে যাবার কোনো গল্প আছে কিনা? আপু দেখো, প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের
কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করে। যখন আমরা সবাই কিন্তু নিজের কমফোর্ট জোনের ভিতরে থাকতে পছন্দ করি, কিন্তু যখন আমরা নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কোনো কাজ করার চেষ্টা করি, সেটাই মনে হয় আমার কাছে বেস্ট। এখন আমরা সবাই অন্যের সাথে প্রতিযোগিতা করি, কিন্তু আমার মনে হয় যে নিজের সাথে প্রতিযোগিতা করাটাই বেটার, কারণ নিজেকে প্রত্যেকদিন নতুন নতুন করে চিনতে শেখা। আজকে আমি একটা কাজ করব, আজকে হয়তো ভালো হবে না, কিন্তু কালকে 5 দিন যখন ওই কাজটা করবো তখন কি ভালো হয়ে যাবে। একদমই সুন্দর কথা বলেছো সামান্তা, তুমি কত দামি কথা বলো। খুবই দামি একটা কথা বলেছো। এবং আমি দেখেছি যে অন্য মানুষের সাথে আমার টাইম লাইন মিলতেই না পারে, তার যাত্রা এবং আমার যাত্রা মিলতেই না পারে। তো অন্য মানুষের সাথে প্রতিযোগিতাটা আসলে সবসময় স্বাস্থ্যকর হয় না, বরঞ্চ প্রতিযোগিতা যখন নিজের সাথে হয়, যে আমি আজ একটা কাজ করেছি, কাল আমাকে এর থেকেও ভালো করতে ভালো হবে, কিছু নিজের করতে থেকেই হবে, আরো হ্যাঁ। বেশি ভালো। তো সেটা একটা খুব আমার মনে হয় স্বাস্থ্যকর প্রতিযোগিতা নিজের সাথে। অনেক ধন্যবাদ সামান্তা। মামা আপুর কাছে আসবো অবশ্যই, কিন্তু আমি ফিরে আসবো একটা বিরতির পরে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। নিজেকে ছাড়িয়ে যাবার যাত্রা যেন প্রতিদিন নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটা যাত্রা, এবং সেই নিজেকে ছাড়িয়ে যাবার যে উপলব্ধি, সেটা আসলে নিজের কাছেও খুব রকম আনন্দদায়ক হওয়ারই কথা। আপনাদের নিজেকে ছাড়িয়ে যেতে কেমন লাগে? নিজের সাথে নিজের যে প্রতিযোগিতা, সেটাকে বারবারই ওভারকাম করতে কেমন লাগে? সেই অনুভূতিগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। নেক্সট টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায় আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা আছেন ইতোমধ্যে, কিন্তু আপনারাও আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। আমরা মমি আপুর কাছে একটু যাব বলেছিলাম। মমি আপু, আপনার কাছে যাওয়ার আগে আমি বলতে চাই যে মমি আপুর নিজেকে ছাড়িয়ে যাবার যাত্রা, যেটা শুরুতে মমি আপু যখন আসতেন, আমার মনে আছে বেশ অনেক দিন হয়ে গেছে, আপু এসে কথা কি বলবেন কিংবা কি বলবেন না সেটা নিয়ে আপু চিন্তা করতেন, কিন্তু উইদিন আ ইয়ার অর টু আপু কিন্তু এখন নিজে থেকে গুছিয়ে কথা বলেন এবং নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করেন। আপু নিজের পেজে আগের থেকে বেশি অ্যাক্টিভ হয়েছেন। তো এই যে নিজেকে আরও বেশি গুছিয়ে নেবার একটা যাত্রায় আপনি অংশগ্রহণ করলেন এবং নিজেকেই বারবার নিজেকে শেখালেন, এটা উপলব্ধি কেমন? ধন্যবাদ আপু। আপু শোনা যাচ্ছে? জি, ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে কি বলবো, গুছিয়ে কথা বলাটাই যে আমাদের নেক্সাস লেডিস ক্লাব থেকেই শিখেছি। তার প্রথমে আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই, কারণ যেদিন আমি প্রথম জুম আড্ডায় বসেছিলাম অনেক ভয় পেয়েছিলাম যে কিভাবে কথা বলবো, কি করব, কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। তারপর শ্রদ্ধেয় জাকি আপা শুধু আমাকে একটা কথাই বলছিল যে মামি আপু, কথা বলতে শিখতে হবে। সেই কথাটাকেই আমি অনুসরণ করে এবং মাথায় রেখে এই আমার পথ চলা। আর বুটিক্সের বিজনেস মানে তো আপু কথা বলতে শিখতেই হবে, উদ্যোক্তা একদম। মানে। আর সবচেয়ে বড় কথা কি আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর, যে নিজেকে ছাড়িয়ে যাওয়া। আমার কাছে মনে হয় আপু যে নিজের সঙ্গে প্রতিযোগিতা করাটাই আসল, যে আমি কতটুকু শিখলাম। আর প্রতিদিনই আমরা অল্প অল্প করে মনে হয় সবাই শিখি। আর জুম আড্ডা থেকে তো আমরা তো অবশ্যই শিখি, এটা আমাদের শিখতেই হবে, কারণ লেডিস ক্লাব আমাদের প্রাণের আড্ডা। এখানে আমরা অনেক টানিরাই যুক্ত হই বিভিন্ন ভাবে, বিভিন্ন কথার মাধ্যমে। অনেক থিম কিন্তু আমাদের অনেক মাথায় বাহ, চমৎকার যায় আপু। এবং সেভাবেই আমরা নিজেকে প্রেজেন্ট করতে পারি। আর অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। আমরা নাসিমা আপুর কাছে একটু আসতে চাই। নাসিমা আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই আপু কোথা থেকে যুক্ত হয়েছেন। নাসিমা আপুর সাথে এর আগে কি আমার আড্ডা হয়েছে? নো, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আমি আজকে নতুন যুক্ত হয়েছি, আমি চমৎকার, উত্তরা থেকে যুক্ত হয়েছি। খুবই ভালো। আপু কি করেন আমি একটু শুনি আপনার কাছে, আপনার জীবন সম্পর্কে একটু জানি। আমি আজকে আপনাদেরকে জাস্ট অবজার্ভ করে না, আপনাদেরকে বুঝতে চাচ্ছিলাম, জি তারপরে আমি আলোচনায় অংশগ্রহণ করি আপনাদের সাথে। জি জি, অবশ্যই আপনি আমাদের সাথে থাকেন, এটাই আমরা আসলে এটাই অনেক খুশি। আপনি আমাদের সাথে থাকুন এবং সামনের দিনে আরো আড্ডা হবে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, থাকুন আমাদের সাথে। আমরা এই পর্যায়ে আবার ইলিন আপুর কাছে আসতে চাই, একটা গান শুনবো, গান শুনতে ইচ্ছে করে শুধু। ঠিক আছে, আমি কাজী নজরুল ইসলামের গান খুব পছন্দ করি, চেষ্টা করি ভুল না করে গাওয়ার। আমি একটা ছোট্ট করে গেছি। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশে নে আজি দোল, আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বেলুল
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশে আজি দোল আজো হায় রিক্ত শাখায় উত্তরে বাই ঝরছে নিশিদিন আজো হায় রিক্ত শাখায় উত্তরে বাই ঝরছে নিশিদিন আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশে আজি দোল। বাহ, খুব পছন্দের একটা গান, খুবই পুরনো একটা গান এবং অনেক আগের যেহেতু কাজী নজরুলের লেখা, তারপরে এই গানটাকে রিভাইজ করে ইদানিং আবার মডার্নাইজড করা হয়েছে, অনেক কিন্তু কিছুই করা তারপরেও এই হয়েছে। গানটার আবেদন আসলে একই রকম থাকে। আমরা কারণ চেষ্টা করছি কাজী নজরুল ইনস্টিটিউট থেকে কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট থেকে তার প্রাচীন সুরগুলি তুলে ধরতে, গুছিয়ে এবং সবার মাঝখানে এটা ছড়িয়ে দিতে চেষ্টা এটা এটা করছি। এটা বেশ একটা চমৎকার উদ্যোগ, কারণ আমার কাছে মনে হয়েছে যে একদম প্রথম সুর যেটা তৈরি হয়েছে জি। গানের জন্য, সেই যে পুরনো প্রাচীন যে সুরটা, সেটা যখন ফিরে আসে সেই অনুভূতিটা একদম যেন যখন কাজী নজরুল ইসলাম গানটা লিখেছেন সেই সময় যে সুরটা করা হয়েছে সেটাকে ফিরে পাবার একটা অনুভূতি। একেবারে তাই। এই চমৎকার। গানগুলো কখনো পুরনো হয় না, না, এগুলো মানে সবসময় হয়তো আমার গানেও ভুল আছে, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। না, না, যে খুবই সুন্দর আপনি চেষ্টা করে যাচ্ছি আমরা কাজে আমাদের প্রাণের কবিকে ফিরিয়ে আনতে, আবার নতুন করে। দেখেন 90-এর গণ অভ্যুত্থান, 24-এর আন্দোলন, প্রত্যেকটাতেই কিন্তু জি, জি, কাজী নজরুল একেবারেই, ইসলাম ছিলেন, একেবারেই। আছেন, থাকবেন। ওই যে বললাম নজরুল আসলে সার্বক্ষণিক, সার্বজনীন। সার্বজনীন। এই সুরগুলো অবশ্যই আগের সময়কার, কিন্তু এগুলো কিন্তু এখনো প্রাসঙ্গিক। একেবারে। এটাই চমৎকার যে মাঝে মাঝে মডার্নাইজেশনের কারণে সেই যে প্রথম দিককার সুরটা সেটা হারিয়ে যাবার পরেও আবার যে ফিরিয়ে আনছি, আবার কিন্তু প্রাসঙ্গিক সব লাগছে, শিল্পীরা তাই চেষ্টা না? করছি, প্রাণপণ চেষ্টা করছি যে আমরা আগের সুরটা যেটা আমাদের প্রাণের কবি চেয়েছিলেন করতে, জি, জি, সেটা জি, উনি যেটা অ্যাপ্রুভ করেছিলেন, যেটা approve যে করেছেন, হ্যাঁ, জি, সেটা 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 করছি। বেশ চমৎকার একটা উদ্যোগ। একেবারে। আসতে চাই হলো ঝুমা আপুর কাছে, আসতে চাই যে নিজেকে ছাড়িয়ে গেছেন এরকম একটা যাত্রা বা জার্নি বা কোনো একটা অভিজ্ঞতা জীবনে, সেটা যে জীবনের যে কোনো পর্যায়ের হতে পারে, শুনতে চাই কোনো একটা ঘটনা। নিজেকে ছাড়িয়ে গেছি বলতে আমার কাছে যেটা মনে হয়, আমি ক্লাস 9 থেকে আমি আমার বাবাকে হারিয়েছিলাম। তো তখন থেকে আসলে দেখা গেছে পড়াশোনার পাশাপাশি টুকটাক এটা সেটা করতে হবে, এরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে গিয়েছিল। তো ওই জায়গা থেকেই আমার কোনো ভাই নেই, তো আমরা সবাই বোন। তো সেখানে বোন? আমরা 7 বোন। 7 বোন হ্যাঁ, বা 7 ভাই 7 বোন। চম্পা হলে হয়েছে হ্যাঁ, তো। আমরা 7 বোন। তো 7 বোনের মধ্যে আমি 5 নাম্বার। তো আমার মা অনেক অ্যাক্টিভ ছিল, স্ট্রং ছিল। তো আমার মার কাছ থেকে আমি মোটামুটি তার মানে রান্না বান্না, হাতের সেলাই, ঠিক আছে, তো যে কোনো কাজ করতাম। মানে আমি একটু ফাঁকিবাজি মানে কম করতাম, যে কোনো কাজে আর কি আমি আগ্রহটা দেখাতাম। ইভেন আমাকে সবাই ঘরের ছেলে বলতো। আমি যত রকমের ঘরের ছেলের যে কাজগুলি করে সেই কাজগুলি দেখা যেত যে আমি করার চেষ্টা করতাম। একটা লাইট নষ্ট হলো, একটু ঘুরাইলেই মনে হয় জ্বলবে, তো আমি দেখা যেত চেয়ারটা নিয়ে দাঁড়িয়ে গিয়ে ই করতাম। তো এরকম টুকটাক অনেক কিছুই আছে যেগুলো হয়তো বা আমি করার চেষ্টা করতাম। তো আমাকে দেখা যেত আমার মা ছোটবেলা থেকে মানে তার খুব শখ ছিল একটা ছেলে, তো আমাকে সবসময় ছেলেদের পোশাক পরায় রাখতো, তো ছেলে বানিয়ে রাখতো, ওই রকম একটা মেন্টালিটি। তো যাই সব কিছু মিলে আমার যে কোনো কাজের খুব আগ্রহ ছিল। আমি নাচ শিখেছি, গান শিখেছি, ঠিক আছে, সেলাইও শিখেছি, ঠিক আছে। তারপরে মেয়েদের অনেক ধরনের রান্না, তারপরে হলো কার মোমবাটি, ক্রিস্টালের কাজ, এরকম যখন যেটা আসতো আমি কোনোটাই মানে ছাড় দিতাম না, আমাকে বাহ, আপনার শিখতেই হবে। সবসময় শেখার একটা হ্যাঁ, মন মানে আমার মানসিকতা শিখতেই ছিল। হবে, জানতেই হবে, ঠিক আছে, সেটা যেভাবেই হোক। মানে আমি শিখবো, করব কিছুদিন, হ্যাঁ আমার একটা আইডিয়া শেষ, আমি পারি, ঠিক আছে, আমি জানি। তো এই মানে আমার আপনি যে জানতে পুতুল হবে। টুতুল বানিয়েছেন না, হ্যাঁ। ক্রিস্টাল দিয়ে? হ্যাঁ, 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 একসময় এটা অনেক বানিয়েছি, এগুলো বানিয়ে বানিয়ে আবার সেলও করতাম আমি, বাহ, ঠিক আছে, যখন যেটা চলতো আর কি। তারপরে ব্লক প্রিন্ট, বাটিক, এগুলোও আমি করেছি। যেহেতু আমি ক্লদিং অ্যান্ড টেক্সটাইলে ছিলাম, তখন ওই সময়টা আবার এগুলি করতাম।
তারপরে বাটিক করে বিভিন্ন ওয়াল মেটগুলি করতাম, এগুলাও করেছি। তো এই যে আমার, আপনি যে বললেন যে মানে এগিয়ে যাওয়ার যে ইস্যুটা, আমার কাছে যেটা মনে হয় যে এটা মনের ইচ্ছা। আসলে মনের ইচ্ছা থাকলে যে কোনো কাজই আসলে মানে করা যায়, শেখা যায়, শিখলে এবং কোনো না এই কাজগুলি কোনো না কোনো সময় কাজে দিবেই। তারপরে আমি কিন্তু ড্রাইভিংও পারি। আমি ড্রাইভিং পারি না, আমি কিন্তু ড্রাইভিং মানে করার যে আগ্রহ, আমি করতে করতে আমি ড্রাইভিংটাও শিখেছি। আমি স্কুটিও চালাই, আমার একটা শখের চমৎকার, খুব লাল ভালো। স্কুটিও আছে আমার, চালাতে হবে আমাকে। আমি যখন মানে প্ল্যান করলাম যে আমি একটা স্কুটি কিনবো, আমাকে অনেকেই বলে স্কুটি এটা হুন্ডা চালানো যাবে না, অ্যাক্সিডেন্ট হবে, এই হবে, সে হবে। আমার শখ করছে আমি চালাবো, আমি কিনতে হবে। আমি কিনেছি, আমার শ্বশুরবাড়ি থেকেও কেউ আমাকে না করেনি, আমার হাজব্যান্ডও আমাকে না করেনি। আমি যখন কিনে ফেলছি, কিনে যখন রাস্তায় নেমে চালাচ্ছি, সেটা দেখার পর তখন আমার আশেপাশের মানুষজন আমার হাজব্যান্ডকে বলতেছে, কান ভারী করেছে যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এই হতে, তখন এসে সে নেগেটিভ কথাগুলি আমাকে বলা শুরু করলো। চিন্তা থেকে দেখা হ্যাঁ, গেছে যে তো আমি তিনি বলছি যে বলেছেন এটা তো আসলে আমি তো মরলে ঘরেও মরতে পারি, একটা অ্যাক্সিডেন্ট ঘরেও হতে পারে। তো আমার বললাম না যে আমার যে কোনো কাজই আমার করতে হবে। তো এভাবে করে করে আমি মনে হয় যে সব কাজই টাচ আপে থাকার চেষ্টা করি। আর এখন তো ফিক্সড একটা জব করি আছে যেহেতু, এবং HR এমনই এর একটা job চাকরি করি। করেন হ্যাঁ। যেটার জন্য বাকি সবকিছু আর করার সময় থাকে না। সময় থাকে না যদিও। এখন আবার যেমন উইকেন্ড গুলাতে চেষ্টা করি ম্যারাথনে যেতে, এখন নতুন করে শখ যাচ্ছে ম্যারাথন করব, ঠিক আছে। তো সে খুব কালারফুল কিন্তু তো আমি এখন মাঝে মাঝে আমাকে আবার কেউ কেউ আমার হাজবেন্ডকে বলে, তোমার ওয়াইফ তো মনে হয় আয়রন লেডি হতে যাচ্ছে, তো এগুলো বলে উপাধি দেয়। না, খুবই আপনি চমৎকার। আসলে আমি অ্যাপ্রিশিয়েট করতে চাই আপনাকে, চমৎকার। কারণ আমারও অনেকবার ম্যারাথনে যাওয়ার শখ হয়েছে, কিন্তু ওই যে ঘুম থেকে আমি উঠতে পারি না, আমার এই জন্যই আমি যেতে পারি অন্যদিন না। উঠি না, ওই দিন ঠিকই ওই দিন সকালবেলা ঠিকই উঠে উঠে যায়, যাব। কারণ ওই এখন- প্যাশনটা আছে আপনার এই কাজের এখন আমি প্রতি। আবার ছেলেকে নিয়ে যাই। আমার ছেলে আমার সমান লম্বা হয়ে গিয়েছে, তার 15 বছর বয়স, সে খুব মজা পায়। সে দেখা যায় যে আমার সাথে চলে যায়। আমার হাজবেন্ড আমাদেরকে নিয়ে যায়, কিন্তু সে কখনো দৌড়াবে না, ঠিক আছে? দৌড়াদৌড়ির ভেতরে সে নাই। হ্যাঁ, সে বলে আমি নিয়ে যাবে ওই পর্যন্ত, আমরা না ছেলে না, সে দৌড়াই। শান্তিপ্রিয় মানুষ, আই অ্যাপ্রিশিয়েট হিম, যে এত এত কাজ করলে হবে। আমি যেমন, আমার আশেপাশে সবাই ম্যারাথনে যায়, আমি যেতে চাই না, যে আমি একটু ঘুমাবো, আমি 2 ঘন্টা ঘুমাবো, এটুকু আমার উপকার। আসবো আনিসা আপুর কাছে, তবে একটা বিরতির পরে। একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। এমন অনেক দিন থাকে যে সময়টা আপনি মনেই করতে পারেন যে আমাকে দিয়ে কিছুই হবে না, কিন্তু আমি সেই অনুভূতিটাকে আসলে কখনোই ফেলে দিতে চাই না। আমি মনে করতে চাই যে যদি কোনোদিন আপনার মনে হয় যে আমাকে দিয়ে কিছু হবে না, সেই একটা দিন বিশ্রাম করুন, কিছু করার দরকার নেই। তবে ওই একটা দিন বিশ্রামের পরে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন এবং আপনাকে দিয়ে নতুন কিছু হবে। নিজেকে ছাড়িয়ে যাবার যাত্রাতেও বিশ্রাম প্রয়োজন, এবং এই অবসরটা আমার মনে হয় নিজেকে তৈরি করতে আরো বেশি কাজে লাগে। এমন একটা সময় এসে পৌঁছেছি যে এই সময়টা বিদায় দেবার বেলা চলে এসেছে। তবে এই শেষ বেলাতেও আমরা একটু গল্প করতে চাই। এই সময়কার আড্ডা আমার সব থেকে প্রিয় আড্ডা। আমরা এইবার এসে আনিসা আপুর কাছে এসে জানতে চাই যে কখনো ওই যে এমন মনে হয়নি যে নিজেকে ছাড়িয়ে যাওয়া তো দূরের কথা, আমাকে দিয়ে কাজই হচ্ছে না, আমার দ্বারা এসব হবে না, সব ছেড়ে ছুড়ে আমি চলে যেতে চাই, এমন হয়েছে? না, এমন হয়নি। আমি সবসময় পজিটিভ মানে ভাবতে ভালোবাসি। আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের ছিল যেটা, সেটা আমি একটু শেয়ার করি। যখন 19 সালে পোল্ট্রি কুকিং কন্টেস্টটা হয়, সারা বাংলাদেশ থেকে যখন পার্টিসিপেট করে সেখানে, এবং সেই পুরো বাংলাদেশের সব প্রতিযোগীদের মধ্যে থেকে আমি যখন সেখানে টপ 5 হই, তখন নিজেকে মনে হলো যে না, আমি কিছু করতে পেরেছি। এবং সেখানে সম্মানী জাজরা আমাদেরকে ক্রেস্ট তুলে দেয়, সার্টিফিকেট তুলে দেয়। মানে এটা আমার কাছে আমার সবচেয়ে বড় অর্জন, এবং ওটা থেকে মনে হয়েছে যে নিজেকে আরো ছাড়িয়ে যেতে চাই। হ্যাঁ, আরো পুরস্কার কিভাবে আসলে আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত আরো করে। কিভাবে উন্নত করব। তো ওইটাই আমার কাছে মানে কাজের একটা ভালো লাগার মাধ্যম তৈরি করে দিয়েছে আমাকে। মানে কাজটার প্রতি আরো বেশি ভালোবাসা, এবং মনে হয়েছে না আমি পারবো বা আমি পারি। তো আসলে শুরু করতে হবে আমাদের, কোনো কাজ শুরু না করলে তো আর শেষ হয় না।
এবং সাথে আরেকটা বিষয় আমার যেটা সবসময় ফিল হয়েছে যে কনসিস্টেন্সি, মানে লেগে থাকা। অনেক সময় দেখা যায় কি যে জার্নিটা যেমন করে আশা করেছিলাম সেটা হচ্ছে না, কিন্তু আপনি যখন লেগে থাকবেন, একটা প্রথম বছরে না হোক, তৃতীয় বছরে গিয়ে হবে, কিন্তু একটা জায়গায় আপনি 10 বছর ধরে যখন আছেন তখন ইউ আর অ্যান এক্সপার্ট ইন দ্যাট ফিল্ড। সো ওই সাকসেস আসুক আর না আসুক, আপনাকে তো একটা জায়গায় লেগে থাকতে হবে। অবশ্যই অবশ্যই। একেবারেই। এবং আসি একটু রীতা দিদির কাছে আসি। আমার কাছে মনে হয় যে মিষ্টি মন্ডা বানাতে বানাতে সে প্রতিদিন আরেকটু মিষ্টি হয়ে যায়। তো আমি জানতে চাই নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে জার্নিটা, সেটা কেমন অনুভব করেন আপনি? অনেক ধন্যবাদ আপনার। আশা করছি ভালো আছো, অনেকদিন পরে তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, শনিবারে তুমি হ্যাঁ হ্যাঁ নিজেকে ছেড়ে যাও আসলে নিজেকে কিছু করার, নিজের জন্য কিছু করার জন্য আসলে কিছু ডিসিশন নিয়েছি। তো পরিশ্রম, অধ্যবসায়, সততা যদি থাকে আমি মনে করি যে আস্তে আস্তে একটু ডেভেলপ হবে। আর ছাড়িয়ে যেতে আসলে যাদের মানে মনে একটু আগ্রহ আছে যে কিছু একটা করি, স্বাভাবিক যেটা হয় যে টিভি দেখা, মোবাইল স্টাডি দেওয়া, তার চেয়ে যদি নিজেকে ডেভেলপ করি সেটা মনে বেশি আনন্দদায়ক এবং সময়টা মনটা শারীরিকভাবে মানে বেশি ভালো থাকা যায়। আর ছাড়িয়ে তো অবশ্যই যে যাওয়ার যে অনুভূতিটা খুবই ভালো, কারণ আগে সবসময় দেখা গেল যে বাচ্চাদের নিয়ে খুব ব্যস্ত থাকতাম, বলে পড়া কিভাবে একটা কম্পিটিশনে টিকবে, ফার্স্ট হবে সেকেন্ড হবে। এখন আর এইসব ভাবি না, এখন শুধু ভাবি যে নিজের কাজটা কিভাবে তুলতে হবে, কিভাবে সুন্দর করতে পারবো, আর কিভাবে একটা ভালো একটা গহনা বানাইলাম, সেটা পরে গেলাম, কেউ যখন পছন্দ করে বলছে একটা দিও বানিয়ে, ভীষণ ভালো লাগে। এটা আমার কাছে মানে সেই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। আর আমার সন্দেশটা খেয়ে যখন সবাই বলে যে এক্সিলেন্ট খেলাম, যে মনে হচ্ছে যে ঠাকুমা দাদির হাতে খেয়েছি, সেটা খুব ভালো লাগে। এটা আর কি। এটাই। ধন্যবাদ। আমিও ইদানিং আসলে আগে আমি মিষ্টি খেতে পারতাম না, কিন্তু ইদানিং এই যে আমাদের এত ট্যালেন্টেড আপারা আছেন, ওনাদের হাতে মিষ্টি খেতে খেতে আমি এখন মিষ্টির পোকা হয়ে গেছি। আমি এখন প্রচুর মিষ্টি খাই এবং মিষ্টি জাতীয় খাবারও খাই। এবং আসতে চাই যে ঝুমা আপু, আপনার বানানো কোন খাবারটা সবাই খুব আবদার করে যে এটা বানিয়ে দাও? আমি একটু মানে বাঙালি জাতীয় খাবার যেমন যেগুলো আছে এগুলা থেকে আমি স্ন্যাক্স যে আইটেমগুলি এগুলি আমার খুব ভালো হয়। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে আমি একটা মানে স্ন্যাক্স কেক দিয়ে একটা লেয়ার কেক, মানে কেক বানাই আর কি। মানে আমি কেকও মানে বেকিংয়ের কাজটা আমি জানি, ও নাইস। ঠিক আছে? তো এই বেকিংয়ের কাজটা যখন করি তখন ওই কেকটা আমার খুব ভালো হয়, ঠিক আছে? খুব ভালো। আমার কেক ভালো হতেই চায় না, হুট ঠিক করে আছে। একদিন হয়। তো এই কেকটা খুব ভালো হয়। তো এই কেকটাকেই দেখা যায় যে আমি হয়তোবা সময়ের অভাবে আমি হয়তোবা যদি ডেকোরেশন করতে না পারি, তখন আমি হয়তো একটা বাটির মধ্যে এটাকে লেয়ার লেয়ার করে এটাতে বিভিন্ন রকমের ক্রিম, চিজ এই ধরনের কিছু দিয়ে একটা লেয়ার করে ডেকোরেশনটা সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো দেখা যায় যে সেটা খুব পছন্দ হয় অনেকেরই। এটাই আমার হ্যাঁ, মনে ঠিক হয় আছে? মানুষের পরিবেশনটা অনেক গুরুত্বপূর্ণ। মানে প্রেজেন্টেশনটা দিয়ে আমি জিনিসটাকে একটা মানে নতুন করে ফেলি। হয়তোবা ভিতরে কেকই আছে, বাট এই কেকের সাথে আমি এক এক খাবার হয়তো অনেক মজা হয়েছে, হয়েছে। পরিবেশন সুন্দর হলে সেটা আরো খেতে ইচ্ছা করে। এটা আমার কাছে মনে হয় যে খাবারের টেস্ট যেমনই হোক না কেন, পরিবেশন শুরু দেখতে ভালো হলে খেতে ইচ্ছা করে একটু। কিন্তু মাঝে মাঝে আমি বলি, মানে আমার খাবার অত সুন্দর যদি না হয়, আমি বলি যে খেতে কিন্তু ভালো, কিন্তু ওটা শেষ হয় না খুব সহজে। আমরা বলি না পেটে ক্ষুধা লাগে, আসলে চোখে ক্ষুধা লাগে। চোখে ক্ষুধা, হ্যাঁ, চোখে ক্ষুধা চোখের লাগতে যেটাকে হবে। আকৃষ্ট করে ওটাতে কিন্তু মানুষের ক্রেভিংটা বেশি থাকে। হয়তোবা একদম। দেখা যাবে ফিন্নি পায়েস সবাই মানে আমরা খেতে খেতে অভ্যস্ত, এই নামটা শুনলেই কি আগে কিন্তু খেতে চায় না। হয়তো বাট অনেক মজা হয়েছে, বাট ফিন্নি পায়েস নর্মাল জিনিসই তো, একদম, ঠিক একদম। আছে, এটা খাওয়া যাবে না। সেটাই। ফারহানা নার্গিস আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু তার কাছে ছোট করে আসি। ফারহানা নার্গিস আপু, শেষ বেলায় আপনার সাথে একটু দেখা, একটু আজকের বিষয় নিজেকে ছাড়িয়ে সেই বিষয়ে আপনার কাছে কিছু শুনি ছোট করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ইস, কি যে অবস্থা। আপু একটু সময় নিজের দিচ্ছি আপনাকে, আপনি একটু সমস্যা। ঠিক করে নেন, আমি ততক্ষণ একটু কথা বলে আসি। এলিন আপুর কাছে এসে জানতে চাই যে আপনার নিজের অনেকগুলো লেয়ার আপনি আবিষ্কার করেছেন, সবচেয়ে পছন্দের সত্তা কোনটা আপনার কাছে? গান নিয়ে কাজ করা, বাহ, চমৎকার। আর কিছুই না। গান নিয়ে কাজ করা, সেক্ষেত্রে আপনি সুর নিয়ে কাজ করেন কখনো, নাকি শুধু গাইতে ভালোবাসেন? আমি গাইতে ভালোবাসি। চমৎকার। এবং এখন আপনি রেওয়াজে কখন সময় দেন এবং শেখার জন্য কিরকম সময় ব্যয় করতে হয়? শেখার জন্য সময় দিয়ে শোয়ার সময়টা অনেক শুনতে হয়, শুনি, প্রচুর গান শুনি। আর শেখাতেও ভালোবাসি বাচ্চাদেরকে। হ্যাঁ, শিশু লেভেলের অনেক স্টুডেন্ট আছে আমার, তো ওদের শেখাতে শেখাতে অনেক কিছু শেখা হয়ে যায়, আমার চর্চা হয়ে যায়। আর
ফাঁকে তো চর্চা করতে হয় দিনের আমি সকাল দুপুর বিকাল বুঝি না, যে কোনো সময় যেটা আমার নিজের সময় সেই সময়টা আমার চর্চার সময়। চমৎকার, একটা গান শুনতে শুনতে বিদায়ের দিকে এগোবো, তবে একটু কথা বলে আসি ইফ ফারহানা নার্গিস আপুর কাছে। তার কাছে এসে আজকে জানতে চাই এই যে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে একটা জার্নি, আমি জানি যে যার যেই প্রফেশনই হোক না কেন প্রত্যেকটা মানুষ নিজেকে একবার না একবার হলেও ছাড়িয়ে গেছে, যা ভেবেছে তার থেকে বেশি কিছু করেছে। সেটা আসলে আপনার কাছে কেমন, সেটা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই যে সত্যি বলতে এই যে আমি নিজেকে ছাড়িয়ে, হ্যাঁ, এখন বসছি আপনাদের জুমারটায়। আমি কিন্তু অনেকটা পারি না মোবাইল ইউজ করতে, তারপরেও কিন্তু চেষ্টা করছি। এই যে এখন বসলাম, অনেক কিছু ট্রাই করতে করতে নিজে 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 অনেক অপশন গিয়ে গিয়ে এই যে এখন আবার ফর্মে এসে আপনার সাথে কথা বলতেছি, এটা কিন্তু আমি মনে করব আমাকে নিজেকে ছাড়িয়ে আমি নিজেকে ডেভেলপ করলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। বাহ। এই যে এই জানাটা কিন্তু যদি আমি এখানে না বসতাম এখন, আর এত কিছু অপশন, এখানে গিয়ে নিজেকে আবার স্টে করা, কথা বলাটা, এখানে নিয়ে আসাটা চমৎকার। আসলে অনেক অনেক difficult। ধন্যবাদ নিজেকে বাপু, অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে যারা যারা বন্ধুরা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের 3 বন্ধু আমাদের স্টুডিও এসে আলোকিত করলেন, 3 জনকেও ধন্যবাদ জানাতে চাই। একটা গান শুনে বিদায় নেব, একেবারে কোনো কথাবার্তা না বলে গান শুনে শুনে বিদায় নেব। তার আগে একটু বিদায় চেয়ে আসি সবার কাছে, যে সবাই আসলে নিজেকে ছাড়িয়ে যাবার এই যাত্রা উপভোগ করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। গান শুনতে শুনতে বাড়ি যাওয়ার দিকে এগোই। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে।